ওয়েলকাম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমার যে ফার্স্ট ক্লাসটা হয়েছিল ভিডিও ক্লাস সেটা তোমরা দেখেছো। এটা দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে তোমাদের আমি পড়াবো আমাদের টেক্সট বইয়ের চ্যাপ্টার 11 ভগ্নাংশের বর্গমূল, মানে হচ্ছে স্কোয়ার রুট অফ ফ্র্যাকশন। এই অধ্যায়টা তোমরা সবাই স্কোয়ার রুট বা বর্গমূল এটা ক্লাস 6-এ শিখেছো, ডিটেলসেই শিখেছো, কিন্তু সেটা শিখেছো ইন্টিজার বা পূর্ণ সংখ্যার জন্য, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যার বর্গমূল কী করে নির্ণয় করতে হয়, বর্গ বা স্কোয়ার কী করে করতে হয়, এবং বর্গমূল করার জন্য তোমরা বেসিক্যালি দুটো মেথড শিখেছো। ফার্স্ট মেথড ছিল হচ্ছে উৎপাদক বিশ্লেষণের দ্বারা, আর সেকেন্ড মেথড ছিল ভাগ পদ্ধতিতে। তাহলে এই বছর আমাদের যেটা মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে ফ্র্যাকশন বা ভগ্নাংশ। তো আমরা জানি যে আমাদের ভগ্নাংশ কয় রকমের হয়। ভগ্নাংশ মূলত দু ধরনের হয়, একটা হচ্ছে সামান্য ভগ্নাংশ ভালগার ফ্র্যাকশন, আর একটা হচ্ছে ডেসিমেল ফ্র্যাকশন বা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তা প্রথমে আমাদের আলোচনা করা হবে ভালগার ফ্র্যাকশনকে নিয়ে। আমরা জানি যে সামান্য ভগ্নাংশ দেখতে কেমন হয়, লব বাই হর, মানে পি বাই কিউ, ওপরে একটি ইন্টিজার এবং নিচে একটা ইন্টিজার, এইরকম আকৃতির কোনো ভগ্নাংশের বর্গমূল বা বর্গ যদি করতে হয় তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লব এবং হর, এই দুটোর বর্গ করতে হবে বা বর্গমূল করতে হবে। খুবই ইজি। আমাদের বইতে নিজে করি 11.1-এ কিছু অঙ্ক রয়েছে, আমি দুটো অঙ্ক তোমাদেরকে করে দিচ্ছি, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। 1/4 বলা হয়েছে 11/12, এটার বর্গ বের করতে বলা হয়েছে। তাহলে 11/12 এর বর্গ, 11/12 এর বর্গ মানে লবের বর্গ এবং হরের বর্গ, অর্থাৎ 11/12 এর স্কোয়ার, 11 এর স্কোয়ার, 12 এর স্কোয়ার, অর্থাৎ হচ্ছে 121 আর 144। বেরিয়ে গেল আমাদের অ্যান্সার। এরকম খুবই সহজ। এবং বর্গমূল যদি করতে বলা হয়, যেমন আমরা 2-এর 4 নিতে পারি। 2-এর 4 কি বলা হয়েছে, বর্গমূল করতে বলা হয়েছে কার, 144/169, 144/169 এর বর্গমূল, অর্থাৎ স্কোয়ার রুট অফ 144/169, তার মানে লবের বর্গমূল এবং হরের। আমরা জানি 144 এর বর্গমূল হচ্ছে কত, 12, বা উৎপাদকের সাহায্যেও করতে পারি 30। আমরা একটা আগে এটা বলিনি, তাহলে বোঝা গেল এইভাবে আমরা যে কোনো ভালগার ফ্র্যাকশন যেগুলো রয়েছে বা সামান্য ভগ্নাংশ তার বর্গমূল করতে পারবো। এবং মনে রাখতে হবে, আমাদের বইতেও দেওয়া রয়েছে, যে সমস্ত ভগ্নাংশের লব এবং হর পূর্ণবর্গ হবে সেই সমস্ত ভগ্নাংশকে আমরা পূর্ণবর্গ ভগ্নাংশ বলবো। যেমন আমাদের এখানে এটা একটা পূর্ণবর্গ ভগ্নাংশ, বোঝা গিয়েছে। সামান্য ভগ্নাংশের বর্গমূল তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখানকার একটা অঙ্ক নিশ্চয়ই তোমাদের করাবো, তবে সেটা এখন নয়, এই ভিডিও সেকেন্ড পার্টে করিয়ে দেবো। এখন আমরা একবারে সরাসরি দশমিক ভগ্নাংশের বর্গমূলের আলোচনায় চলে যাচ্ছি। দশমিক ভগ্নাংশ বা ডেসিমেল ফ্র্যাকশন এর বর্গমূল নির্ণয় করার আগে আমরা একটা জিনিস দেখে নেব, যে কিভাবে একটি দশমিক সংখ্যা দেখেই আমরা এটা বুঝতে পারবো যে সংখ্যাটি বর্গমূল করলে সেটা পূর্ণবর্গ হবে না পূর্ণবর্গ হবে না। আমি কতগুলো এক্সাম্পল বোর্ডে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে তোমরা। আমি বোর্ডে এখানে কতগুলো দশমিক সংখ্যা লিখেছি। এবার এই দশমিক সংখ্যাগুলো কোনটি পূর্ণবর্গ হবে এবং কোনটি পূর্ণবর্গ হবে না সেটা দেখার জন্য আমাদের প্রথমেই আমরা একবারও বলতে পারি, আমি একটু সামান্য ভগ্নাংশের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। দেখো, আমরা জানি যে কোনো সসীম দশমিক ভগ্নাংশকেই সামান্য ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তাহলে আমরা এখানে প্রথমেরটাকে যদি লিখি, সেটা হবে 25/100। লব পূর্ণবর্গ, হর পূর্ণবর্গ, তাহলে এটা পূর্ণবর্গ। এখানে 25/10, লব পূর্ণবর্গ কিন্তু হরটা পূর্ণবর্গ হচ্ছে না, তাহলে এটা পূর্ণবর্গ।
নয়। বুঝে গিয়েছে? অর্থাৎ দশমিকের পরে যদি যুগ্ম সংখ্যক ঘর থাকে তাহলে ভগ্নাংশের হরে একের পরে যুগ্ম সংখ্যক শূন্য আসবে। আর যদি দশমিকের পরে অযুগ্ম সংখ্যক অঙ্ক থাকে তাহলে ভগ্নাংশের নিচে একের পরে অযুগ্ম সংখ্যক শূন্য আসবে। এবং এই অযুগ্ম সংখ্যক সংখ্যা থাকলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে সেই দশমিক ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে না, কারণ সেক্ষেত্রে হরটা পূর্ণবর্গ হচ্ছে না, অর্থাৎ কখনোই সেটা পূর্ণবর্গ হবে না। যেমন এখানে অযুগ্ম সংখ্যক কে আছে, যেমন এটা, আমাকে আর ভগ্নাংশ করার প্রয়োজন নেই, আমি একবারেই বলতে পারি এটা পূর্ণবর্গ নয়। বুঝে গেল? যেমন আর কে আছে, যেমন এটা রয়েছে, এটা পূর্ণবর্গ নয়। বুঝে গেল? আর কে আছে, এটা দুটো আছে, পূর্ণবর্গ হতে পারে, এটা চারটে আছে, পূর্ণবর্গ হতে পারে, এটা দুটো আছে, পূর্ণবর্গ হতে পারে। অর্থাৎ দশমিকের পরে আমরা কি কনক্লুশনে আসলাম, দশমিকের পরে যদি অযুগ্ম সংখ্যক বা বিজোড় সংখ্যক অঙ্ক থাকে তাহলে সেই দশমিক ভগ্নাংশটি কখনোই পূর্ণবর্গ হবে না, আমাদের কোনো রকম হিসাব করার প্রয়োজন নেই। বোঝা গেছে? এবার দ্বিতীয়টায় আসছি, যদি যুগ্ম সংখ্যক অঙ্ক থাকে, যেমন এখানে আছে, এখানে আছে, এখানে আছে, সরি এখানে আছে, এখানে আছে, আর এখানে আছে, সেক্ষেত্রে সেই সংখ্যাটি পূর্ণবর্গ হবে যদি দশমিক ছাড়া যে পূর্ণ সংখ্যাটা তৈরি হয় সেটা পূর্ণবর্গ হয়, কারণ সেই সংখ্যাটি আমাদের লবে আসে। হর তো আগেই পূর্ণবর্গ হয়ে রয়েছে, যদি লবটা পূর্ণবর্গ হয় তাহলে সেটা পূর্ণবর্গ হবে। যেমন এটা পূর্ণবর্গ হবে, কারণ এটা 144 বাই, এটা পূর্ণবর্গ হবে। যেমন এখানে আছে 23, দেখো 23 বাই 100, এটা পূর্ণবর্গ নয়, কারণ এর লবটা পূর্ণবর্গ নয়। একই রকম যদি এখানে আসি, এটা হচ্ছে 4 বাই, একের পরে 4টে 0 হবে, এটা পূর্ণবর্গ হবে, এটা পূর্ণবর্গ হবে, কারণ এর লব এবং হর উভয় পূর্ণবর্গ। তাহলে আমরা দ্বিতীয় যে কনক্লুশনটা আসতে পারছি সেটা হচ্ছে কোনো একটি ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশে দশমিকের পরে যদি যুগ্ম সংখ্যক অঙ্ক থাকে সেই দশমিক ভগ্নাংশটি পূর্ণবর্গ হতেও পারে, পূর্ণবর্গ নাও হতে পারে। পূর্ণবর্গ হবে কখন, যদি দশমিক ছাড়া যে সংখ্যাটা পাচ্ছি, যেমন 4 এখানে, যেমন এখানে 23, যেমন এখানে 25, যেমন এখানে 144, দশমিক ছাড়া সংখ্যাটা যদি পূর্ণবর্গ হয় তাহলে আমরা আরো কিছু এক্সাম্পল এভাবে ছাড়া একবারে দেখে একটু করে নিই। যেমন ধরো এটা 0.0225, এটা কি পূর্ণবর্গ হবে? অবভিয়াসলি পূর্ণবর্গ হবে, কারণ পয়েন্টের পরে 4 ঘর রয়েছে এবং 225 বর্গমূল করলে আমরা জানি কত আসে, 15, 15 স্কোয়ার হচ্ছে 225, তাহলে এটা পূর্ণবর্গ হবে। তাহলে পূর্ণবর্গের বর্গমূলটা দেখি কত হয়, এটার বর্গমূল করলে কত আসবে, 225 বর্গমূল হচ্ছে 15, দশমিকটা যদি দশমিকের পরে এখানে 4 ঘর আছে তাহলে উত্তরে দশমিকের পরে 2 ঘর হবে। কেন? কারণ সামান্য ভগ্নাংশ দিয়ে ভাবলেই তোমরা বুঝতে পারবে যে নিচে যেহেতু একের পরে 4টে শূন্য থাকবে, বর্গমূল করলে সেটা 2টো শূন্য হয়ে যাবে। তাই একই রকম আমরা আরেকটা এক্সাম্পল নিতে পারি, ধরো 0.0144, এই সংখ্যাটা কি পূর্ণবর্গ হবে? হ্যাঁ, পয়েন্টের পরে 4 ঘর রয়েছে এবং 144 পূর্ণবর্গ হবে। তাহলে 144 বর্গমূল কত হচ্ছে, 12, আর দশমিকের পরে 4 ঘর আছে, 2 ঘর হবে এত। এইভাবে আমরা যে কোনো দশমিক ভগ্নাংশ সেটা পূর্ণবর্গ হবে কিনা এবং পূর্ণবর্গ হলে তার বর্গমূল, এটা আমরা নির্ণয় করতে পারবো। বইতে দেখবে কিছু অঙ্ক রয়েছে, তোমরা এগুলো করবে, যেমন নিজে করি 11.3, 1, 2, 3 কিছু অঙ্ক রয়েছে, সেগুলো তোমরা নিজেরা করবে। এবার আমরা ভাগ পদ্ধতিতে দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করা শিখব। আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি, এটা বইয়েরই একটি অঙ্ক, কোর্সে দেখি 11.2 এর 8 নম্বর এই অঙ্কটি রয়েছে। এই যে ভগ্নাংশটা রয়েছে এটা দশমিকের পরে 6 ঘর রয়েছে, আমরা এটা উৎপাদকের বিশ্লেষণের সাহায্যেও করতে পারতাম। সেক্ষেত্রে দশমিক ছাড়াই পুরো সংখ্যাটার উৎপাদকের বিশ্লেষণ করে বর্গমূল করতে হতো এবং প্রাপ্ত উত্তরে দশমিকের পরে
6 ঘরের জায়গায় 3 ঘর আগে দশমিক বসাতে হতো। কিন্তু আমাদের অঙ্কে এটা ভাগ পদ্ধতিতে করতে বলেছে, আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূলটা শিখবো এবং এটা আমরা তোমাদের করে দেখাচ্ছি, তাহলে তোমরা পারবে। প্রধানত আমরা যে ক্লাস 6-এ যে মেথড শিখেছি ভাগ পদ্ধতিতে বর্গমূল করার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, সেই একই পদ্ধতি, শুধু একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে কি করে এটাকে দাগ দিতে হয়। আমরা জানি যে এটা প্রথমে জোড়া জোড়া করতে হয়, তাহলে জোড়াটা করতে হয় যে পিছন দিক থেকে, আমরা জানতাম, তা এই জোড়া করলাম। কিন্তু দশমিক থেকে এদিকে জোড়া করতে হয়। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরো একটা নাম্বার রয়েছে 1 2 5 7 9 2, তা আমরা বর্গমূল করার সময় আগে এগুলো কিভাবে জোড়া করতাম? এভাবে জোড়া জোড়া জোড়া। যদি এরকম এরকম হতো 3 4 5 7 9 2 4, তাহলে এভাবে জোড়া করতাম, জোড়া জোড়া জোড়া, এবং এটা পড়ে থাকতো। এখানেও ঠিক তাই মেথড, কিন্তু এটা শুরু হবে পয়েন্টের থেকে। আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো এরকম রয়েছে 2 4 5 7 9 3.392456। তাহলে কিভাবে এগুলো আমরা পেয়ার করব? এখান থেকে শুরু হবে এই দিকটাতে, জোড়া হলো জোড়া হলো জোড়া হলো, আর এখান থেকে যাবে এইদিকে, জোড়া হলো জোড়া হলো জোড়া হলো। অর্থাৎ পয়েন্টের থেকে এইদিকে জোড়া করতে হবে এবং পয়েন্টের থেকে এইদিকে জোড়গুলো তৈরি করতে হবে। তাহলে জোড় তৈরি করার যে নিয়মটা সেটা বোঝা গিয়েছে, এইটুকুনি শুধু নতুন। আর বাকি পুরো মেথডটাই হচ্ছে আমরা যেভাবে ভাগ পদ্ধতিতে বর্গমূল শিখেছিলাম সেটা। প্রথমে 1 আছে, 1কে 1 দিয়ে দিচ্ছি, 1 and 1 1 হলো, দেন মিলে গেছে, 70 আসলো। 1 যেটা থাকে তার ডাবল এখানে লিখতে হয়, 2 লিখলাম। এবারে 2 এর পাশে এমন একটা নাম্বার বসাতে লাগবে যাতে এটাকে মাল্টিপল করলে 70 আসে। তো এখানে আমরা 3 দিচ্ছি, 3 দিয়ে মাল্টিপল করলে 3 × 3 9 6 69, এবং এই 3টা এখানে বসে গেল, 1 আসলো। এবার কি হবে? এবার এই পয়েন্টটা এখানে চলে যাবে এবং এখান থেকে 48 এখানে চলে আসবে, এবং এই 13 এর ডাবল যেটা হয় 26 এখানে চলে আসলো। আর আমাকে এমন একটা নাম্বার এখানে বসাতে লাগবে যাতে আমাদের 148 আসে। যাই হোক, যদি 1 বসাই তাহলে 261 চলে আসছে। সুতরাং এটার থেকে বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ কোনো সংখ্যা দিয়েই যাচ্ছে না, অর্থাৎ 1 তো সবচেয়ে ছোট। এক্ষেত্রে তাহলে আমাদের আরও একটা পেয়ার নামাতে হবে ভাগের মতন। যদি আমি এখানে আরও একটা পেয়ার নামাই, 52 যদি নামাই, তাহলে সেক্ষেত্রে আমাকে ভাগফলে এবং এই ভাজকে দু জায়গাতেই একটি করে 0 দিতে লাগবে। নামালাম। এইবার আমি এটাকে ভাগ করব। বেশ বড় সংখ্যা, কত দিয়ে যাবে আমাদের বুঝতে অসুবিধা হতে পারে। একটা মেথড দেখাচ্ছি। এইখানে একটা ডিজিট বসাবো, যাই বসাই এখানে 3 4 5, তাহলে এখানে যেটা বসাবো তার জন্য একটা এখানে বাদ দেবো, 0-এর জন্য আরও একটা বাদ দিলাম, 6-এর জন্য আরও একটা বাদ দিলাম। তাহলে দেখো 2-এর জন্য থাকলো এখানে 14, তাই 2 দিয়ে 14কে দিলে 7 দুগুণে 14 হয়। অর্থাৎ এইখানে 7-এর বেশি বসবে না, অর্থাৎ 7 থেকে আমরা মাল্টিপল করতে শুরু করব। আমরা 7 দিয়ে করতে পারি, 6 দিয়ে করতে পারি, 5 দিয়ে করতে পারি, দেখবো আমাদের এর মধ্যে কোনো একটা চলে আসবে। আসলে এখানে 5 দিয়ে আসবে। 5 বসাচ্ছি, 5 বসালে আসছে কত? 5 এখানে বসাচ্ছি, 5 এখানে বসাচ্ছি, 5 দিয়ে মাল্টিপল করলে আসছে 13025, 13025। তাহলে আসছে কত? 7281। দেখেছো, 7281 এটা আসছে। তাহলে এবার 49 ওপর থেকে কেটে নামাচ্ছি, 49 আসলো। এবার এই 1305 এর ডাবল এখানে লিখতে হবে, তো 2610। এখানে অনেক বড় ডিজিট রয়েছে, এটা দিয়ে দেওয়া মুশকিল আছে, তো আমি ভাবছি এখানে একটা কিছু বসাচ্ছি। তাহলে সেটার জন্য এখানে একটা ঢাকা যাবে, 0-এর জন্য একটা ঢাকা যাবে, 1-এর জন্য একটা ঢাকা যাবে, 6-এর জন্য একটা ঢাকা যাবে। তো 2 দিয়ে 9 দুগুণে 18, 9 দুগুণে 18 মানে এটা 9 দিয়ে যাচ্ছে। তো এখানে 9 বসাতে পারি, 8 বসাতে পারি, 7 বসাতে পারি, এর মধ্যে আমাদের চলে আসবে। তো এখানে এটা 7 দিয়ে আসছে। 7 দিলে কত আসছে? 7 দিলে মিলে যাচ্ছে, 182
2749। এখানে বসানোর সাথে সাথে আমরা এখানেও বসিয়ে দেবো, নাহলে ওপরে লিখতে ভুল হয়ে যায় মাঝে মাঝে। মিলে গেল। তাহলে অ্যান্সার কত আসছে? অ্যান্সার আসছে 26107। এভাবে ভাগ পদ্ধতিতে বর্গমূলগুলো করতে হবে। তাহলে আমরা দশমিক ভগ্নাংশ এবং সামান্য ভগ্নাংশের বর্গমূল শিখলাম, এবং ভাগ পদ্ধতিতে দশমিক ভগ্নাংশের বর্গমূল বের করা দেখলাম কী করে করতে হয়। কিন্তু তোমরা একটা জিনিস দেখবে, তোমরা এতক্ষণ আমরা যে ভগ্নাংশগুলোর বর্গমূল করছিলাম, বা আমরা যে পূর্ণ সংখ্যারও বর্গমূল করেছি আগের ক্লাসে 6-এ, সবসময় আমরা এমন সংখ্যা নিয়েছি যার বর্গমূল সম্ভব, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা নিয়েছি। আর যদি কোনো সংখ্যা বর্গমূল করা সম্ভব হতো না, সেক্ষেত্রে আমরা তার যে উৎপাদকগুলোর বর্গমূল সম্ভব না তাকে রুটের আন্ডারে রেখে দিতাম। ধরো আমি কতগুলো নাম্বার নিচ্ছি, 8, 12, 18। এক্ষেত্রে √8 কী হতো? ফ্যাক্টরাইজ করলে আসবে 2 × 2, তাহলে আমরা করতাম 2√2। সিমিলারলি 12-এর ক্ষেত্রে কী করতাম? 2√3। 18 ফ্যাক্টরাইজ করলে আসবে 3√2। তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটার ক্ষেত্রেই, এবং প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে যারা পারফেক্ট স্কোয়ার নয় তাদের ক্ষেত্রে এমন একটা ফ্যাক্টর থাকতো যার ওপরে রুট সাইনটা থেকে যেত। তাহলে এই 3, 2, 5, 7 এইসব নাম্বারগুলোর কি বর্গমূল করা সম্ভব? মানে কোনো রুট ছাড়া একটা কোনো নাম্বার পাওয়া যাবে? হ্যাঁ যাবে। তবে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে একটা দশমিক ভগ্নাংশ আসবে, এবং সেটা অসীম এবং আবৃত নয় এমন একটা দশমিক ভগ্নাংশ আসবে, অর্থাৎ নন টার্মিনেটিং, নন রেকারিং ডেসিমেল ফ্র্যাকশন পাবো। আমরা জানি ডেসিমেল ফ্র্যাকশনের যে ভাগটা সেটা একবার দেখে নাও। ডেসিমেল ফ্র্যাকশন হচ্ছে কি দু ধরনের হয়, একটা হচ্ছে সসীম, একটা হচ্ছে অসীম। অর্থাৎ একটা টার্মিনেটিং, নন টার্মিনেটিং। আবার অসীমটা দু ধরনের হয়, একটা হচ্ছে রেকারিং বা আবৃত, আর একটা হচ্ছে নন রেকারিং। তাহলে আমরা যেটা পাবো এইগুলোর বর্গমূল করে সেটা হচ্ছে নন রেকারিং। নন রেকারিং মানে দেখো আমি এখানে √3 এর বর্গমূল করলে যে উত্তরটা আসতে পারে সেটা আমি লিখেছি। দশমিকের পরে আমি প্রায় 500-700 ঘর মতন নিয়েছি, এখানে আরও লেখা যেতে পারে। আমরা যতই লিখি আমরা কখনোই দশমিকের পরে যে ডিজিটগুলো আসছে এদের মধ্যে কোনো রিলেশান পাবো না, অর্থাৎ এই ডিজিটগুলো র্যান্ডামলি আসছে। সেই জন্য এই দশমিকের পরে যে ডিজিটগুলো আসছে এগুলো বলা হয় যে নন টার্মিনেটিং, অর্থাৎ শেষ হবে না, চলতেই থাকবে, এবং কোনো পুনরাবৃত্তিও নেই এদের মধ্যে, তাই নন রেকারিং। সেক্ষেত্রে তাহলে আমরা কি করব? এরকম ক্ষেত্রে আমাদের যখনই এদের বর্গমূল করতে বলা হবে এই ধরনের নাম্বার যারা পূর্ণবর্গ নয় কিন্তু সেখানে তাদের আমাদের ভ্যালু বের করতে বলা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের বলে দেওয়া হবে ঠিক কত ঘর পর্যন্ত আমরা নেব, দশমিকের পরে কত ঘর নেব, এবং বাকিটা আমরা সেখান থেকে কেটে বাদ দিয়ে দেবো। অর্থাৎ নন টার্মিনেটিংকে আমাদের টার্মিনেট করতে হবে, একটা জায়গায় কেটে বাদ দিয়ে দিতে হবে। এবং তার জন্য আমাদেরকে বলা হবে যে এত ঘর পর্যন্ত আসন্ন মান নির্ণয় করব, এবং ওটাই কেটে দেওয়ার জন্য, টার্মিনেট করার জন্য আমরা অ্যাপ্রক্সিমেশন যে প্রসেসটা শিখেছিলাম আগের ক্লাসে সেই মেথড কাজে লাগিয়ে আমরা করব। তাহলে আমরা দেখে নিই যে একটা এক্সাম্পল নিই যে কীভাবে আমরা ভাগ পদ্ধতিতে এই উত্তরগুলো বের করব। বইতে 2 এবং 3-এর বর্গমূল করে দেখানো আছে। আমরা এখানে 5-এর বর্গমূলটা নির্ণয় করছি 4 দশমিক স্থান পর্যন্ত। ভালো করে দেখবে আমি কিভাবে করছি। একটা বিষয় মনে রাখবে, সেটা হচ্ছে যত ঘর পর্যন্ত আসন্ন মান আমাদের বের করতে বলবে ঠিক তার একটা ঘর বেশি পর্যন্ত, যেমন এখানে 4 ঘর পর্যন্ত বলেছে, আমাদেরকে দশমিকের পরে 5 ঘর অন্ততপক্ষে বের করতে হবে। কারণ জানি আমরা যে আসন্ন মান নির্ণয়ের ক্ষেত্রে যে ঘর পর্যন্ত টার্মিনেট করতে হবে তার পরের ঘরটা দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। তাই জন্য আমাদের যেহেতু এখানে 4 ঘর পর্যন্ত বলেছে, 4 দশমিক স্থান পর্যন্ত বলা হয়েছে, আমরা এখানে দশমিকের পরে 5টা ঘর বের করব। তাহলে শুরু করা যাক। পাঁচের পরে দশমিক দিয়ে শূন্য দিচ্ছি। কতগুলো দেবো? যেহেতু 5 ঘর পর্যন্ত বের করব তাহলে আমরা এখানে 10টা শূন্য দেবো। জোড়া করছি 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। ঠিক আছে, শুরু করছি। প্রথমে এটা হচ্ছে 5 আছে, 2 দিয়ে দিলাম, 2 দুগুণে 4, 1 আসলো, দশমিকটা এখানে চলে গেল, শূন্য চলে আসলো, 2-এর ডবল 4 বসছে এখানে, তাই 4-এর পাশে কত বসবে? 2 বসলে এখানেও 2 দেব। কত আসছে? 84। বিয়োগ করলে কত আসছে? 16।
শূন্য আবার নেমে আসছে এখান থেকে। অঙ্কগুলো একটু বড়, তোমরা একটু ধৈর্য ধরে করবে। 22 এর ডবল এখানে আসবে 44। তাহলে এখানে কত বসাবো? এখানে বসাতে হচ্ছে, দেখো এই যে একই রকম নিয়ম, এখানকার একটা ঘরের জন্য 0 বাদ, আরেকটা ঘরের জন্য 0 বাদ, 4 এর জন্য 4। তাহলে 4 4 16, 4 4 16 আসবে। এখানে 3 দিয়ে দিতে হবে। তো 3 দিয়ে দিলে কত আসছে? 1329। বিয়োগ করে আসছে 172। একই রকম আবার 0 0 এখানে নামাবো, আর এখানে 0 0 নামালাম, আর এটা ডবল, সরি 3টা এখানে লিখতে হবে সঙ্গে সঙ্গে। 3 2 2 3 এর ডবল হচ্ছে 4 4 6, 4 4 6। তাহলে এখানে কত বসাবো? প্রথমে 0-র জন্য এখানে যেটা বসাবো সেটা ঢাকছি, তারপরে 0-র জন্য 6 ঢাকলাম, 1-এর জন্য 4 ঢাকলাম, এরপর 4-এর জন্য এখানে 27 পড়ে রয়েছে। তাহলে 4 6 24, 4 7 28 হয়, 6 দিয়ে যাবে। তাহলে এখানে 6 দিয়ে যাবে। আমাকে 6 বা 5 দিয়ে করে দেখতে হবে, 6 5 4 এর মধ্যেই যাবে, এখানে 6 দিয়েই যাচ্ছে। আসছে কত? 26796, 26796 এটা আসছে। বিয়োগ করলে কত আসছে? 304, 304। আচ্ছা, 6টা এখানে বসায়নি, 6টা বসলো। এবার আমাদের 2236 এর ডাবল এখানে লিখতে হবে। 2236 এর ডাবল কত আসছে? 4472, 4472। এখানে 0 নামলো। এবার দেখো, আমি যদি এখানে 1 বসাই, তাহলে 1 2 3 4 5টা ঘর, এখানে 1 2 3 4 5টা ঘর, অর্থাৎ এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটার থেকে এটা 3 দিয়ে শুরু, আর 4 দিয়ে শুরু, বেশি হয়ে যাচ্ছে, সুতরাং 1 দিয়ে যাচ্ছে না। অর্থাৎ আমাদের আবার একটা পেয়ার নামাতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে একটা 0 দিলাম, এখানে একটা 0 দিলাম, এবং একটা পেয়ার ওখান থেকে কেটে এখানে নামালাম। এবার যাবে। তাহলে এবার কত দিয়ে যাবে? একই রকম ধরো এখানে একটা নাম্বার বসাবো, সেটার জন্য আমি 0 ঢাকছি, এটার জন্য 0 ঢাকছি, আবার 0-র জন্য 0 ঢাকছি, আবার 2-এর জন্য 0 ঢাকছি, 7-এর জন্য 0 ঢাকছি, 4-এর জন্য 4 ঢাকলাম, 4-এর জন্য, এই 4-এর জন্য, 4-এর জন্য 30 রইলো। তাহলে 4 দিয়ে 4 দিয়ে 30 কী হবে? 4 দিয়ে 30 হচ্ছে 4 and 7, 4 7 28 হয়, তাহলে 7 দিয়ে যেতে পারে, এবং বা 6 দিয়ে দেখবে, এখানে 7 6 দিলে 6 দিয়ে দেখবে যাবে, 7 দিয়ে বড় হয়ে যাচ্ছে। 6 দিয়ে দিলে কত আসছে? 2683236, 2683236। এবার এই বিয়োগটা, এই 6টা এখানে বসিয়ে দিলাম। এবার বিয়োগ করলে কত আসে? 356764, 356764। আর দরকার নেই, দশমিকের পরে 4 ঘর বেরিয়ে গিয়েছে। তাহলে সুতরাং √5 equal to 2.23606 ... তাহলে এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু 2.2361। 6 আছে, তো 0-এর সাথে 1 যোগ হয়ে 61। দ্যাট ইজ অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? আশা করছি এই ক্লাস থেকে তোমাদের এই চ্যাপ্টারের যে কনসেপ্টটা আছে সেটা ক্লিয়ার হয়েছে, এবং তোমরা যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করতে পারবে। আমি কিছু অঙ্ক, নির্বাচিত কিছু অঙ্ক এই অধ্যায় থেকে করিয়ে দেব, কিন্তু সেটা এই ভিডিওতে সম্ভব হবে না, এটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এর সেকেন্ড পার্টে আমি তোমাদের অঙ্কগুলো করিয়ে দেবো, আর তোমরা চেষ্টা করবে নিজেরা করার তার আগে। তা আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।